খেজুর এখন পর্যন্ত ঢাকায় কোনো আসনে আসেনি। এগুলা শয়তানের ডিকশনারিতে থাকে, এই ধরনের মিথ্যাচার গুলা। এগুলা আমরা অভ্যস্ত না, এভাবে আমরা গড়ে উঠিনি। আমার ওয়াইফ আয়েশা সিদ্দিকা পারভীন, উনি ঢাকা জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগীয় প্রধান এবং কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য। সেই হিসাবে হয়তো বা পত্রিকায় তার নাম এসেছে সিনিয়র নেতা হিসাবে। আমি এখানে এমপি হয়েছি, এটাও তো আমার প্রত্যাশা ছিল না। সংগঠন নির্দেশ দিয়েছে যে তোমাকে ঢাকা 4-এর জনগণের সেবক হিসাবে যেতে হবে। আমার মনের ভিতরে কোনোদিন আকাঙ্ক্ষা ছিল না যে এত বড় একটা দায়িত্ব নিব, এত বড় একটা বোঝা নিব, যার জবাবদিহিতা দুনিয়া এবং পরকালে। ঢাকা 4 আসন এলাকায় সোশ্যাল মিডিয়ায় খেজুরের বক্স নিয়ে নানা কথা ছড়াচ্ছে। খেজুর বরাদ্দ এসেছে, সেই খেজুরের বক্স গুলো কোথায় গেল? যদি একটু পরিষ্কার করেন, আসলে কি খেজুর এসেছে নাকি এটা সোশ্যাল মিডিয়ায় শুধু ছড়িয়েছে? আমি আজকের এই জয় টিভির মাধ্যমে আমি ঢাকা 4-এর বসবাসরত আমার প্রাণপ্রিয় ভাই ও বোনদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা যে প্রত্যাশা নিয়ে, যে আশা ভরসা রেখে, যে আস্থা রেখে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ঢাকা 4-এ দাঁড়িপাল্লাকে ভোট দিয়েছেন, বিজয় করেছেন, সেই প্রত্যাশার জায়গাকে অক্ষুণ্ণ রেখে আমি যাবতীয় কার্যক্রম এই ঢাকা 4-এ পরিচালনা করবো ইনশাআল্লাহ। আর সুনির্দিষ্টভাবে খেজুরের কথা যেহেতু আসছে, খেজুর এখন পর্যন্ত ঢাকায় কোনো আসনে আসেনি। ঢাকার বাইরেও গতকালকের আমাদের সংসদ অধিবেশন ছিল, আমি অনেক এমপি মন্ত্রীদের সাথে কথা বলেছি, তারা আসলে কেউ খেজুর পায়নি। তো আমি এতটুকু বলতে পারছি যে খেজুর পাওয়ার সাথে সাথে, নট অনলি খেজুর, যে কোনো ধরনের বরাদ্দ আসার সাথে সাথে সেটা একেবারে পরিচ্ছন্নতার সাথে আমরা সেটা বন্টন করব, সততার সাথে আমরা সেটা বন্টন করবো ইনশাআল্লাহ। কাজে এই জাতীয় নিউজগুলা যে কেন আসছে সেটা আমি জানি না, আমি খুব বিস্মিত। এটাকে নিয়ে রিপোর্ট করছে, আমি একটু দেখলাম যে এটা বাদামতলি কোনো একটা মার্কেট নাকি বিক্রি হয়েছে। যাই হোক, এটা মিথ্যাচারের তো একটা থাকে, মাত্রা থাকে। মিথ্যাচারটা কেমন, এটা এদেশের জনগণ, বিশেষ করে ঢাকা 4-এর জনগণ নিশ্চয়ই সেটা উপলব্ধি করতে পেরেছে, তারা মার্কেট পর্যন্ত উল্লেখ করেছে। শুধু এটাই নয়, আমরা আরো কথা শুনেছি যে আপনার আত্মীয় স্বজনরা তারা লোহার মার্কেট, বিভিন্ন ফুটপাত অবৈধভাবে বিভিন্ন জায়গায় সিন্ডিকেট করে তারা অবৈধ উপায়ে অর্থ উপার্জন করছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ছড়িয়েছে। এই বিষয়ে যদি আপনি পরিষ্কার করেন। আসলে কি বলবো, মানুষ, আমরা জানি যে গোয়েবালসের থিওরি মিথ্যা বলা, সে মিথ্যারও একটা থাকবে, কি বলে, সীমা থাকে, একটা মাত্রা থাকে। এটাকে যে আমি কিভাবে অ্যাড্রেস করবো আমার ঠিক বুঝে আসছে না, কারণ ওখানে কিছু নামও আমি শুনলাম আর কি। নামে আসছে আমার ভাতিজা কামরুল সিদ্দিকুর রহমান। সিদ্দিকুর রহমান চিটাগাং এর একজন ভালো মাপের ব্যবসায়ী। এরপর নাম আসছে মনোয়ার হোসেন। মনোয়ার হোসেন একটা ব্যাংকের আপনার কর্মকর্তা, এবং তার অবস্থান হচ্ছে ওয়ারির এলাকায়। এরপরে আরেক ভাতিজার নাম আছে শওকত হোসেন রমজান, সে বড় কর্মকর্তা, ব্যাংকার, অল আর হায়ার এডুকেটেড। আলহামদুলিল্লাহ, এটা কোনো গর্বের কথা না। অল আর হায়ার এডুকেটেড, এবং তারা সকলে যার যার জায়গায় ভালো চাকরি করে, এবং কেউই এই এলাকাতে অবস্থান করে না। আমার ওই যে ভাতিজা শওকত হোসেনের কথা আছে, সে থাকে খিলগা এলাকায়, এভাবে এই এলাকায় কেউ অবস্থান করে না। আর যে কথাটা বলছে এটা তো শয়তানির একটা কথা, কি বলবো, এগুলা শয়তানের ডিকশনারিতে থাকে, এই ধরনের মিথ্যাচার গুলা। এগুলা আমরা অভ্যস্ত না, এভাবে আমরা গড়ে উঠিনি। আমাদের ভাতিজারা, আমাদের বংশের কেউ এভাবে গড়ে ওঠে। এর সাথে দূরতম কোনো সম্পর্ক নাই। যারা এগুলো বলে তাদের অন্তত জানা উচিত যে যার বিরুদ্ধে বলছি এই লোকটা কোথায়, এ কি করে, এ লেখাপড়া জানে কিনা, এর ইনকাম কি, এদের বাড়ি কোথায়, এগুলো মিনিমাম একটু জানা দরকার। আসলে এগুলো জানে না, একটা মিথ্যাচার, মিথ্যা অপবাদ দিয়ে যাবে। আর আমি মনে করি এগুলো আমি তোয়াক্কা করি না, আমি মোটেই এর উত্তর দেওয়ার জন্য প্রস্তুত না। কারণ এই ঢাকা 4-এর জনগণ জেনে শুনে, বুঝে শুনে তারা আমাকে নির্বাচিত করেছে, এবং আমাদের সম্পর্কে তারা নিশ্চয়ই ইতিমধ্যে জানতে পেরেছে, আগামীতে আরো জানতে পারবে ইনশাল্লাহ। রাসেল আমার ভাতিজা, ও একজন ভালো ব্যাংকার। আপনারা জানেন এই জাতীয় ব্যাংকারদের আলাদা কোনো চিন্তা করার কোনো সুযোগও থাকে না, এদের মোরালিটি ভিন্নভাবে গঠিত হয়। এটা হচ্ছে খিলগাঁয়ের ভাষা। এটাকে কি বলবো আমি অ্যাড্রেস করতে পারছি না আসলে, এগুলো কি একটা থাকে, কি একটা কথা বললো তার আপনার 1% যদি লেস থাকে,
কেন বলা যায় যে না এটা এই, কিন্তু এর সাথে কোনো দূরতম কোনো সম্পর্ক এবং মিথ্যাচারের জঘন্যতম ইতিহাসের একটা নিকৃষ্টতম মিথ্যাচার যারা এগুলো করতেছে তাদের জন্য আল্লাহ আমি দোয়া করি, তাদেরকে আল্লাহ হেদায়েত দিক। আপনি ঢাকা 4 আসনের মাননীয় সংসদ সদস্য জামায়াতে ইসলাম থেকে শুনতে পেরেছি আপনার সহধর্মিনী আয়েশা সিদ্দিকী পারভিন তিনি মহিলা সংরক্ষিত আসনের আলোচনায় রয়েছেন, মহিলা সংরক্ষিত আসনের এমপি হিসাবে। তাহলে কি ঢাকা 4 বাসী দুজন এমপি পেতে যাচ্ছে কিনা? আসলে এটা পত্রিকার নিউজ, হয়তো বা আসছে, আপনারা দেখেছেন। আমিও সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করেছি, আমার ওয়াইফ আয়েশা সিদ্দিকা পারভিন উনি ঢাকা জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগীয় প্রধান এবং কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, সেই হিসাবে হয়তো বা পত্রিকায় তার নাম এসেছে সিনিয়র নেতা হিসাবে। মূলত এ ধরনের কোনো আলোচনা হয়নি, এক। আর 2 নম্বরে আমরা যারা এই আন্দোলনের সাথে জড়িত আমাদের কারোই মনে এরকমের কোনো প্রত্যাশা আশা থাকে না যে আমরা কোনো একটা পদ নিব বা এই পদের মাধ্যমে আমি সম্মানিত হব, এরকম আকাঙ্ক্ষা কারো মনেই কিন্তু নেই। কারণ আমরা মনে করি এটা একটা দায়িত্ব এবং এটা একটা আমানত। এই আমানতের জবাবদিহিতা রয়েছে দুনিয়ার মানুষের কাছে এবং পরকালে আল্লাহর কাছে। এই জবাবদিহিতার অনুভূতিটা আমাদের কাজ করে, যার কারণে আমরা কেউ দায়িত্ব নেওয়ার আগ্রহী না বা অভ্যস্তও নয়। এই যে মনে করেন আমি এখানে এমপি হয়েছি, এটাও তো আমার প্রত্যাশা ছিল না। সংগঠন নির্দেশ দিয়েছে যে তোমাকে ঢাকা 4-এর জনগণের সেবক হিসাবে যেতে হবে, তোমাকে নির্বাচন করতে হবে। আর যখন বলেছে তখন আমার আনুগত্য করা ফরজ, সেই হিসাবে আমি এখানে নির্বাচনে অংশগ্রহণ করেছি। না হয় আমার মনের ভিতরে কোনোদিন আকাঙ্ক্ষা ছিল না যে এত বড় একটা দায়িত্ব নিব, এত বড় একটা বোঝা নিব, যার জবাবদিহিতা দুনিয়া এবং পরকালে। সুতরাং এইভাবে আমাদের সংগঠন চলে আসছে, এইভাবেই আমরা অভ্যস্ত। কাজেই এই যে নাম আসছে এ ব্যাপারে আমরা কিছু ওইভাবে জানিও না, আর আমাদের এভাবে কোনো প্রত্যাশাও নাই। আমার ওয়াইফও কোনো সময় আমার সাথে এই ব্যাপারে আলোচনাও করিনি যে না এরকম নাম আসতে পারতেছে বা আসতেছে, এরকম কোনো চিন্তা মাথার ভিতরে আমাদের নেই।